একাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে আমি তোমাদেরকে ইন্ট্রোডাক্টরি ক্লাস ব্যতীত 14টি ক্লাস, ওটাকে আমি ইনফর্ম ক্লাস হিসেবে কল্পনা করেছি, তাই ওটাকে আমি নাম্বারিং করি নাই। সেটা বাদ দিলে এটা 15তম লেকচার, সেটা সহ এটা 16তম লেকচার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করবে আজকে কয়েকটি অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু পড়াবো। এটা তোমাদের জীববিজ্ঞান বিষয়ে প্রথম পত্রের অধ্যায় 1 থেকে। ইতিমধ্যে আমি বেশ কিছু ক্লাস দিয়েছি ক্লাস 10 পর্যন্ত। এরপরে আর কয়েকটি ছোট ছোট অঙ্গাণু দিয়ে সাজিয়েছি। প্রথমে দেখতে পাচ্ছ সেন্ট্রিওল। লক্ষ্য করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেন্ট্রিওল কি সামনের পরীক্ষায় আসতে পারে এবং কয়েকটা এমসিকিউ এখান থেকে আসতে পারে। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক, খেয়াল করবা। প্রধানত প্রাণী কোষে ও কিছু সংখ্যক উদ্ভিদ কোষে যে অঙ্গাণু নিউক্লিয়াসের কাছে অবস্থিত, স্বপ্রজনন ক্ষমতা, অর্থাৎ সে নিজের মতো করে আরেকটি জন্ম দিতে পারে, অর্থাৎ সেন্ট্রিওল থেকেই নতুন সেন্ট্রিওলের সৃষ্টি হয়। স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন এবং একটি গহ্বরকে ঘিরে 9টি গুচ্ছ প্রান্তীয় উপনালিকা, একটু পরে বুঝিয়ে দেব, পরের স্লাইডে আছে, নির্মিত খাটো নলে গঠিত, তাকে সেন্ট্রিওল বলে। বিজ্ঞানী ভ্যান 1887 সালে সেন্ট্রিওল আবিষ্কার করেন এবং জার্মান জীববিজ্ঞানী থিওডর বোভেরি 1888 সালে এদের নামকরণ করেন ও বিশদ বিবরণ দেন। বিস্তৃতি মানে কোথায় কোথায় এদেরকে দেখা যায় বা পাওয়া যায়: শৈবাল, ছত্রাক, মসবর্গীয় উদ্ভিদ, ফার্নবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজী জিমস্পাম, যেটা যেমন পাইনাস, সাইকাস, নিচম, এই জাতীয় উদ্ভিদগুলো, এবং অধিকাংশ প্রাণীকোষে সেন্ট্রিওল থাকে। আদিকোষ, যেটা প্রিমিটিভ সেল বা প্রোক্যারিওটা বা প্রোটোসেল, ডায়াটম, ইস্ট, আবৃতবীজী উদ্ভিদে এটি অনুপস্থিত, মানে এদেরকে পাওয়া যায় না। জেনারেলি সাধারণত নিউক্লিয়াসের খুব কাছাকাছি এটি অবস্থান করে। সেন্ট্রিওল জোড়ায় জোড়ায় অবস্থান করে। এক জোড়া সেন্ট্রিওলকে একসাথে ডিপ্লোজোম বলে। একটু মনে রাখবা ডিপ্লোজোম কি। বোর্ড পরীক্ষায় হয়তো আসে না, কিন্তু অনেকের তো টার্গেট আছে, টার্গেট নিয়ে যারা লেখাপড়া করছো তাদের উদ্দেশ্যে বলছি। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। সায়েন্স যেহেতু পড়ছো, তার উপর জীববিজ্ঞান যেহেতু পড়বা, ডাক্তার হবে, এরকম তো একটা টার্গেট থাকেই। সুতরাং একটু পরিশ্রম করতে হবে, বিনা আয়াসে ভালো কিছু পাওয়ার কোনো সুযোগ নেই। দেখো, এই যে সেন্ট্রিওল, একটু লক্ষ্য করবে, একটি কোষীয় অঙ্গাণু, এই যে সেন্ট্রিওল, এখানে দেখো এটাও কিন্তু সেন্ট্রিওল, বাট এই সেন্ট্রিওলের চারপাশের যে লিকুইড বা ফ্লুইড, এই যে এটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। এই সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওল এই দুটাকে মিলিতভাবে বলা হয় সেন্ট্রোজোম। মনে রাখবা, পরীক্ষায় প্রশ্নটা কি আসলো, 3 ধরনের প্রশ্ন হতে পারে: সেন্ট্রিওল কি, সেন্ট্রোস্ফিয়ার কি, সেন্ট্রোজোম কি। যদি প্রশ্ন হয় সেন্ট্রোজোম কি, কিছুই যদি লিখতে না পারো, বলে দাও সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ারকে একত্রে সেন্ট্রোজোম বলা হয়, এটা লিখলে হবে। সেন্ট্রোস্ফিয়ার কি, এই যে দেখো সেন্ট্রিওল যে জায়গায় অবস্থান করে, অর্থাৎ সেন্ট্রিওলের চারপাশের যেটা জায়গা, তরলপূর্ণ যে জায়গাটা, মূলত ওই জায়গাটাতে সেন্ট্রিওল অবস্থান করে। সেন্ট্রিওল যে জায়গায় অবস্থান করে তার চারপাশ ঘিরে যে ফ্লুইড বা লিকুইড বা তরল জাতীয় উপাদান, সেইটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। আর সেন্ট্রিওল একটু পরে আরো ব্যাখ্যা করব। সেন্ট্রোজোম তো বুঝতে পেরেছো, সেন্ট্রোস্ফিয়ার বুঝতে পেরেছো। এই যে সেন্ট্রিওল, এই গঠনটাকে একদম ক্লিয়ার করে দেখিয়েছেন। এখানে দেখবে এরা 9টি ত্রয়ী অনুনালিকা, 9টি যদি হয়, তারপরে ত্রয়ী যদি হয় 3 নং 27টি অনুনালিকা আছে, তবে 27টি থাকে 3টি করে গুচ্ছে। খেয়াল করবা, 3টির আটি, 3টি এক গুচ্ছে। এই জন্য বলার সময় বলতে হয় 9টি ত্রয়ী অনুনালিকা। তার মানে 9টির প্রত্যেকটির ভিতরে 3টি করে আছে। আশা করি বুঝতে পেরেছো। খেয়াল করবে, আমি এখানে দেখাচ্ছি। এই যে মনে করো 1, 2, 3, এই 3টি একসাথে, আবার এখানে 1, 2, 3, এই 3টি একসাথে, এভাবে 1, 2, 3, এই 3টি একসাথে।
এই যে 1 2 3 এই তিনটি একসাথে, এই যে 1 2 3 এই তিনটি একসাথে, এই যে 1 2 3 1 2 3 1 2 3, এবার তোমরা বুঝতে পারছো 9টি ত্রয়ী অনুনালিকা, তার মানে 9 into 3 equal to 27, 27টি অনুনালিকা আছে। তবে এই 27টি এরা তিনটি তিনটি করে একটি একটি গুচ্ছে থাকে। এরপর দেখো ভৌত গঠন, ফিজিক্যাল স্ট্রাকচার, যে নলাকার, অবশ্যই দেখতে পাচ্ছ নলাকার, এটাও নলাকার, প্রায় 0.15 থেকে 0.25 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট হয়। এরা দেখতে সিলিন্ড্রিক্যাল, বেলন আকার, দুই মুখ খোলা পিপার মতো, এই দিকটাও খোলা, এই প্রান্তও খোলা, এই প্রান্তও খোলা, দুই মুখ খোলা পিপা, ব্যারেল শেপ, টিউবের মতো আর কি। প্রতিটি সেন্ট্রিওল তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত, এটি একটি এমসিকিউ। প্রতিটি সেন্ট্রিওলের কয়েকটি অংশ? তিনটি অংশ। কি কি? প্রাচীর বা সিলিন্ডার ওয়াল, এই যে ওয়াল, এই যে ওয়াল, প্রাচীর, সিলিন্ডার ওয়াল। ত্রয়ী অনুনালিকা যেটা বলছিলাম, এই যে তিনটি মিলে একটি অনুনালিকা বা ট্রিপলেটস, এটাকে ইংরেজিতে বলা হয় ট্রিপলেটস, এবং যোজক বা লিঙ্কার। তার মানে ওই যে বলছিলাম তিনটি করে ছোট ছোট, মানে তিনটি অনুনালিকা একত্রে একটা বড় অনুনালিকা গঠন করেছে আর কি, তিনটি মিলে। তো সেরকম 9টি গুচ্ছ যদি একত্রিত হতে হয় তাহলে তাদের মধ্যে অবশ্যই লিঙ্কার আছে, সেই লিঙ্কারটা হচ্ছে যোজক, অর্থাৎ একটি আরেকটিকে ধরে রেখেছে, একটি আরেকটিকে আটকে রেখেছে। এইরকম 9টি ট্রিপলেটস, ত্রয়ী অনুনালিকা একত্রে মিলে সেন্ট্রিওল গঠন করে। এই ট্রিপলেটস গুলো একটি আরেকটির সাথে যুক্ত থাকে লিঙ্কার বা যোজক দ্বারা। সুতরাং সেন্ট্রিওল এর অংশ হলো তিনটি: প্রাচীর বা সিলিন্ডার ওয়াল, ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেটস, এবং যোজক বা লিঙ্কার। এদেরকে একত্রে সেন্ট্রিওল বলে। তাহলে কি বলে? এদেরকে একত্রে সেন্ট্রিওল বলে। সেন্ট্রিওল আবরণী বেষ্টিত নয়, এটা মনে রাখবা। সেন্ট্রিওলের কোনো আবরণী থাকে না, যেমন আমরা মাইটোকন্ড্রিয়াতে দেখেছি, প্লাস্টিডে দেখেছি, ক্লোরোপ্লাস্টে দেখেছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে দেখেছি, এইরকম আর কি। এদের কোনো আবরণী নেই। সেন্ট্রিওল আবরণী বেষ্টিত নয় এবং এতে কোনো ডিএনএ বা আরএনএ থাকে না। এরা প্রোটিন, লিপিড এবং এটিপি নিয়ে গঠিত। এই স্লাইডটা বেশ ভালোভাবে দেখবে, এখান থেকে এমসিকিউ আসবে, একাধিক এমসিকিউ আসার সুযোগ এখানে রয়েছে। সেন্ট্রিওল আবরণী বেষ্টিত নয় এবং এতে কোনো ডিএনএ বা আরএনএ থাকে না। এরা প্রোটিন, লিপিড এবং এটিপি নিয়ে গঠিত। আশা করি বুঝতে পেরেছো। পরের স্লাইডে চলে যাচ্ছি। দেখো, সেন্ট্রিওল প্রাচীর 9টি ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত। প্রত্যেক অনুনালিকা সমদূরে অবস্থিত এবং প্রতিটি 3টি করে উপনালিকা নিয়ে গঠিত। বিজ্ঞানী সেট গোল্ড 1968 সালে পরপর সংলগ্ন 3টি উপনালিকাকে ভেতর থেকে বাইরের দিকে যথাক্রমে এ, বি, সি, এই যে দেখো এ, বি, সি, ভেতর থেকে বাইরের দিকে, ভেতরেরটা সি, মাঝখানেরটা বি, বাইরেরটা এ, এইভাবে চিহ্নিত করেন। উপনালিকাগুলো পার্শ্ববর্তী অনুনালিকার সাথে এক প্রকারের ঘন উপাদানের সাহায্যে যুক্ত থাকে, যে লিঙ্কার যেটা। তার মানে এই 3টি কলম নাও হাতে, 3টি কলমকে একত্রে বাঁধো, তাহলে 3টি কলমের একটি গুচ্ছ হলো। এই গুচ্ছটিকে অনুনালিকা বলছে এবং প্রত্যেকটিকে উপনালিকা বলছে। এই এবং এই 3টি উপনালিকার একটি গুচ্ছ যেটা অনুনালিকা পাশেরটির সাথে ঘন তরল উপাদান দ্বারা যুক্ত থাকে, এটাকেই লিঙ্কার বা যোজক বলছে। এইভাবে 9টি ত্রয়ী অনুনালিকা নিয়ে সেন্ট্রিওল গঠিত হয়। তার মধ্যে 3টি প্রধান অংশ, একটি হলো সিলিন্ডার ওয়াল, আরেকটি হলো ট্রিপলেটস, একটি হলো লিঙ্কার বা যোজক। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি। নেক্সট স্লাইডে কি বলছে দেখো, সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরল পদার্থকে সেন্ট্রোস্ফিয়ার বলে। সংক্ষেপে বলে দিবা, সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরল পদার্থকে সেন্ট্রোস্ফিয়ার বলে। সেন্ট্রোস্ফিয়ার সেন্ট্রিওল ধারণ করে, সেন্ট্রোস্ফিয়ারের মাঝখানে সেন্ট্রিওলটা থাকে। সেন্ট্রোস্ফিয়ার ও সেন্ট্রিওলকে একত্রে সেন্ট্রোজোম বলে। আশা করি বুঝতে পেরেছো। রাসায়নিক গঠন, সেন্ট্রিওল সাধারণত প্রোটিন, লিপিড ও এটিপি নিয়ে গঠিত। সেন্ট্রিওলের কাজটা দেখো, কোষ বিভাজনের সময়, তো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সেন্ট্রিওলের কাজ মাকুতন্তু গঠন করা। তোমরা
9, 10 ইতোমধ্যে কোষ বিভাজন পড়েছো, সেখানে স্পিন্ডল ফাইবার, মাকুতন্তু শব্দটা পেয়েছো। ওই যে স্পিন্ডল অ্যাপারেটাস বা স্পিন্ডল যন্ত্রের প্রত্যেকটা তন্তুকে মাকুতন্তু বা স্পিন্ডল ফাইবার বলে। কোষ বিভাজনের সময় এরা কি করে, ক্রোমোজোমগুলোকে টেনে মেরুর দিকে নিয়ে যায়। সেই মাকুতন্তু গঠনের ক্ষেত্রে সেন্ট্রিওলের ভূমিকা রয়েছে। কোষ বিভাজনে এরা সাহায্য করে এবং সিলিয়া ও ফ্লাজেলাযুক্ত কোষে সিলিয়া ও ফ্লাজেলা সৃষ্টি করে, এরা শুক্রাণুর লেজ সৃষ্টি করে। এই হচ্ছে সেন্ট্রিওলের কাজ। এটি ইম্পর্টেন্ট টপিক এবং সেন্ট্রিওল কি এটাও পরীক্ষায় আসবে। আর কিছু লিখতে না পারলে অবশ্যই লিখো। সেন্ট্রিওল একটি কোষীয় অঙ্গাণু, নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। এটি 9টি ত্রয়ী অণুনালিকা নিয়ে গঠিত, সেন্ট্রোস্ফিয়ার মাঝখানে এটি অবস্থান করে। ওকে, এরপরে আসো কি বলছি দেখো। সেন্ট্রোজোম কি, সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওলকে একত্রে সেন্ট্রোজোম বলে। আমি আশা করব তোমরা এতটুকু বুঝতে পেরেছো। পরে দেখো আরেকটি ছোট্ট কোষীয় অঙ্গাণু, খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, মাঝে মাঝে ডিস্টার্ব করে এমসিকিউতে দিয়ে দেয়, এই জন্য একটু লিখলাম। পারঅক্সিজোম দেখো, পার অক্সিজোম প্রায় সব ধরনের কোষে দেখা গেলেও প্রাণীর কিডনি ও লিভার কোষে অধিক থাকে। নন স্মুথ অর্থাৎ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আউট পকেটিং, তার মানে ওই যে আর পড়িয়েছি তোমাদেরকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়িয়েছিলাম, সেখানে কিছু ছিল স্মুথ, কিছু ছিল নন স্মুথ, যেটাতে রাইবোজোম লেগে থাকে সেটা নন স্মুথ। এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেনটা আউট পকেটিং মানে বাহিরের দিকে বেরিয়ে যায় আর কি, এর মাধ্যমে পারঅক্সিজোম তৈরি হয়। এরা এক আবরণ বিশিষ্ট, ব্যাস 0.2 থেকে 17 মাইক্রোমিটার পর্যন্ত হয় এবং এরা দানাদার। এর ভেতরে ক্রিস্টাল মানে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, কাচের মতো, গ্লাসের মতো স্বচ্ছ, এর ভেতরে ক্রিস্টাল বা দানার আকারে সঞ্চয়ী এনজাইম জমা থাকে। কিছু এনজাইম এখানে রিজার্ভ থাকে। এর মধ্যে ক্যাটালিস এনজাইমটা প্রধান, এইটা একটু মনে রাখবা। পার অক্সিজোমে যত এনজাইম আছে তার মধ্যে প্রধান এনজাইম হলো ক্যাটালিস। এদেরকে মাইক্রোজোম নামেও অভিহিত করা হয়। পার অক্সিজোমের আরেকটা নাম মাইক্রোজোম। 1967 সালে বেলজিয়াম সাইটোলজিস্ট ক্রিশ্চিয়ান দাদুবি কোষের সাইটোপ্লাজম থেকে পার অক্সিজোম অঙ্গাণুটি আবিষ্কার করেন। এর এনজাইম, এই পার অক্সিজোমটা পড়ানো হয় এখন থেকে আমি যে কথাটা বলবো সেটার জন্য, খেয়াল করো। এর এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে পানি এবং অক্সিজেনে রূপান্তরিত করে। কেন? হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে টক্সিক, বিষতুল্য, তাই ক্যাটালিস এনজাইমের সাহায্যে হাইড্রোজেন পারঅক্সাইডকে পানি এবং অক্সিজেনে রূপান্তর করে কোষকে রক্ষা করে। হাইড্রোজেন পারঅক্সাইড এটা টক্সিসিটি বেশি, এটা টক্সিক উপাদান, বিষতুল্য, তাই কি করে এই পারঅক্সিজম ক্যাটালিস এনজাইমের সাহায্যে এটাকে ভেঙে ফেলে, ভেঙে পানি এবং অক্সিজেনে রূপান্তর করে, এতে করে কোষটা সেভ হয়ে যায়। এছাড়া কোষে অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ করাও এদের কাজ। অক্সিজেন প্রয়োজন, বাট অধিক হলে কোষের জন্য ক্ষতিকর। এছাড়া কোএনজাইম এনএডি পুনরুৎপাদনে, জিএনএ এবং আরএনএ এর নাইট্রোজেন ক্ষারসমূহ ভাঙতে এবং পুনরুৎপাদনে পার অক্সিজমের ভূমিকা রয়েছে। ওই যে পিউরিন বেস, পাইরিমিডিন বেস বিপাকীয় ক্রিয়ায় কখনো ভাঙতে হয়, কখনো গড়তে হয়। এই কাজটা করার ক্ষেত্রেও পার অক্সিজমের ভূমিকা রয়েছে। আমি আশা করব বুঝতে পেরেছো। আরেকটি কোষীয় অঙ্গাণু দেখো, গ্লাইঅক্সিজোম। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান একক পর্দা বেষ্টিত, ওই যে প্লাজমা মেমব্রেন কোষের ঠিক সেরকম কোষ, মানে গাঠনিক উপাদান এক, পিএলপি, প্রোটিন লিপিড প্রোটিন। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান একক পর্দা বেষ্টিত ক্ষুদ্র গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণু, যারা স্নেহ পদার্থ বিপাকের এনজাইম ধারণ করে, তাদের গ্লাইঅক্সিজোম বলে। বিজ্ঞানী আর.ডব্লিউ. ব্রেনব্যাক 1967-তে এটি আবিষ্কার ও নামকরণ করেন। সূত্রাকার ছত্রাক, ইস্ট, নিউরোস্পোরা এবং তৈল বীজের কোষে গ্লাইঅক্সিজোম পাওয়া যায়। বীজের লিপিড সঞ্চয়ী কোষেও এদেরকে দেখা যায়। এন্ডোপ্লাজমিক জালিকার সিস্টার্নি অংশ হতে এদের উৎপত্তি, এটা একটু মনে রাখবা। গঠন দেখো, গ্লাইঅক্সিজোম একক আবরণী বিশিষ্ট, গোলাকার হতে পারে, ডিম্বাকার বা ষড়ভুজাকার, স্নেহ পদার্থ মানে ফ্যাট সমৃদ্ধ অঙ্গাণু। এদের ব্যাস 0.5 থেকে 1.5 মাইক্রোমিটার। এদের মাতৃকা দানাদার এবং কখনো কখনো দেখো কেন্দ্রে কৌর অংশ দেখা যায়, কেন্দ্রে দানাদার কেন্দ্রীয় অংশ হিসেবে দেখা যায়।
বিটা অক্সিডেশন ও গ্লাইঅক্সাল চক্রে বিভিন্ন ধরনের এনজাইম যেমন আইসোসাইক্লেট লাইগেজ, ম্যালাট সিনথেটেস, গ্লাইকোলো অক্সিডেস এবং ক্যাটালেস এই ধরনের এনজাইমগুলো ধারণ করে কে? গ্লাইঅক্সিজেন। এদের ম্যাট্রিক্স বা মাত্রিকা হচ্ছে দানাদার। এদের ম্যাট্রিক্স কিরকম? দানাদার এবং কখনো কেন্দ্রে কোর অংশ দেখা যাবে। কেন্দ্র বলতেই কোর, কেন্দ্রে থাকে আর কি, এটাই বোঝানো হচ্ছে। পরে দেখো কাজ প্রধানত চর্বি বা লিপিড বিপাক নিয়ন্ত্রণ করা, বীজের অঙ্কুরোদ্গমকালে লিপিডকে ভেঙে গ্রহণ উপযোগী চিনিতে পরিণত করা, যাতে করে ফটোসিনথেসিসের মাধ্যমে নিজের খাদ্য তৈরির আগ পর্যন্ত অঙ্কুরিত চারার বৃদ্ধি অব্যাহত থাকে। তোমরা দেখবা একটা নারকেল ঘরের মধ্যে অঙ্কুরিত হয়, কারণ ওই নারকেলের যে শ্বাস আমরা খাই সেটাই নারকেলের শ্বাস, ওটা থেকেই চারাটা খাবারটা পেয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত শ্বাসটা থাকবে ততক্ষণ চারাটা বেঁচে থাকবে। ওটা শেষ হওয়ার আগেই মাটিতে পুঁতে দিতে হবে, যাতে করে সে মাটি থেকেই পুষ্টি উপাদানটা সংগ্রহ করতে পারে। কিন্তু মাটিতে পুঁতে যদি না দাও, ঘরে থাকতে থাকতে যদি ওই ভেতরে শ্বাসটা নিঃশেষ হয়ে যায়, তাহলে সে চারা গাছটা মরে যাবে। গ্লাইঅক্সালের চক্রের মাধ্যমে শ্বসন বস্তু জারিত করে শক্তি উৎপন্ন করে এবং এই অঙ্গাণুর সাহায্যে অ্যামিনো অ্যাসিডের বিপাক ঘটে। যাই হোক, সবাই বুঝতে পেরেছ। এই স্লাইডটা দিয়ে শেষ করব। কোষ গহ্বর এই সম্পর্কে আমি আশা করব তোমাদের আইডিয়া ভালোই। সাইটোপ্লাজমের দৃশ্যত যে ফাঁকা অংশ দেখা যায় তাই কোষ গহ্বর। একেবারে ফাঁকা। উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখবা কেন্দ্রে বড় একটা ফাঁকা জায়গা আছে, পড়িয়েছে উদ্ভিদ কোষে, এটি হলো সেল ভ্যাকিউল। প্রাণীকোষে সচরাচর থাকে না, তবে কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। থাকলে সেখানে সংখ্যা অনেক এবং তার আকার খুব ছোট হয়। উদ্ভিদ কোষে এক পর্যায়ে অনেকগুলো থাকলেও তারা শেষ পর্যায়ে মিলিতভাবে একটি এবং বড় একটা ভ্যাকিউলে পরিণত হয়। অপরিণত কোষে এদের সংখ্যা অনেক থাকে এবং আকারে অত্যন্ত ছোট থাকে, কিন্তু পরিণত উদ্ভিদ কোষে সবগুলো গহ্বর মিলিতভাবে একটি বড় আকৃতির গহ্বর সৃষ্টি করে। এই লাইনটা খেয়াল করো, এটা সামনের পরীক্ষায় আসবে, আমি দিব। প্রোটোপ্লাজম দিয়ে গঠিত যে পাতলা পর্দা কোষ গহ্বরকে বেষ্টন করে থাকে তাকে টনোপ্লাস্ট বলে। টনোপ্লাস্ট কি? কতে আসবে 1 নম্বরের প্রশ্ন। কোষ গহ্বরের চারপাশে একটা পাতলা পর্দা আছে যেটি প্রোটোপ্লাজম দিয়ে তৈরি, এটিকে বলা হয় টনোপ্লাস্ট। এই পর্দা রাবার জাতীয়। কোষ গহ্বরের অভ্যন্তরের রসকে কোষরস বলে। কোষরসের উপাদানগুলো দেখো, এটা কিন্তু এমসিকিউ। পানি, নানা প্রকার অজৈব লবণ, জৈব অ্যাসিড, শর্করা, আমিষ ও চর্বি জাতীয় বিভিন্ন যৌগিক পদার্থ, বিভিন্ন প্রকার রং ইত্যাদি বিদ্যমান থাকে বা পাওয়া যায়। কাজ দেখো, কোষরস ধারণ করা, এটাকে তোমরা 1, 2, 3 দিয়ে লিখতে পারো। আমি স্পেসটা সেভ করার জন্য, স্লাইড কম করার জন্য এভাবে লিখেছি। প্রয়োজনীয় বর্জ্য পদার্থ ধারণ করা, এরা কোষের অভ্যন্তরের পিএইচ রক্ষা করে এবং কোষের ভেতরের চাপকে রক্ষা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ এবং পড়বে ভালো মতো। তো আরো বেশ কিছু স্লাইড বা লেকচার আমি দিব, আরো বেশ কিছু লেকচার আমি তোমাদের জন্য প্রোভাইড করব, সেগুলো পরীক্ষার অন্তর্ভুক্ত। সিলেবাসটা দিয়ে দিয়েছি প্রথম অধ্যায়, অর্থাৎ পরীক্ষার আগ পর্যন্ত প্রথম অধ্যায় থেকে যা পড়াবো সবটুকু, একটি মাত্র চ্যাপ্টার, তাও পুরো শেষ করতে পারিনি, এই জন্য আরো কিছু দিব। এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব, তবে পরীক্ষার আগে পর্যন্ত যে কটা লেকচার প্রোভাইড করব সবগুলো পড়বে, সবগুলো থেকে আমি প্রশ্ন করব। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ। আর নয়, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। থ্যাংক ইউ।